এভরিওয়ান, আমার ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কোথায় এসেছি। আমরা বলতে পার্টনার তো একজনই, মাই এভরিডে কম্পেনিয়ন আর আমি। তো আজকে আমরা এসেছি প্রিন্সেপ ঘাটে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর বার প্রিন্সেপ ঘাটে, তাই তো? ডিস্টার্ব করছে। এটা হচ্ছে আমাদের প্রিন্সেপ ঘাটে 3য় বার। আর এবারে আমরা একটা খুব স্পেশাল প্ল্যান নিয়ে এসেছি। সেটা হলো আজকে আমরা চড়বো বোট রাইড। আজকে আমরা নৌকা চড়েছি 1 ঘন্টা। আমাদের নৌকা চড়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ব্লগটা শুরু করছি। ভাবলাম আজকে বাড়ি থেকে না শুরু করে যেখানে এসেছি সেখান থেকেই শুরু করি। তো এই যে এখন আমরা প্রিন্সেপ ঘাটে চত্বরে দাঁড়িয়ে আছি, জেমস প্রিন্সেপ মনুমেন্টের সামনে। এখান থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে। যতটা পেরেছি বিভিন্ন ছোট ছোট আমি ক্লিপসগুলো নিয়েছি, বিভিন্ন মুহূর্তগুলোকে ধরে রেখেছি আমাদের দুজনে। তো চল আজকের বেশি কথা না বলে ব্লগটাকে শুরু করে দিই। আর বাকি কী করলাম নৌকা চড়ার পাশাপাশি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। সাথে তোমাদের সাথে এটাও শেয়ার করে দেবো যে নৌকা চড়ার কত কী প্রাইস, কখন কীরকম প্রাইস থাকে, এই সব কিছু। চলো। দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, বাংলার এই প্রবাদ বাক্যটা যে ঠিক কতখানি সত্যি সেটা কিন্তু আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে মর্মে মর্মে টের পাচ্ছি। আমরা নিজেদের ক্ষণিক সুখের জন্য, সুবিধার জন্য যে এত দিন ধরে অসংখ্য পরিমাণে গাছ পশু পাখি হত্যা করে এসেছি, পরিবেশকে ধ্বংস করে এসেছি, যার ফলস্বরূপ আজকে আমাদের পরিবেশের এই অবস্থা, এই তাপমাত্রায় টেকা দায় হয়ে গেছে। আমরা ভেবেই দেখি না যে আমরা যে পরিবেশকে, যে গাছপালা পশু পাখিকে হত্যা করছি, আমরা কিন্তু শান্তির খোঁজে আবার তাদের কাছেই শেষ পর্যন্ত ফিরে যাই। সেই গাছপালা, সেই পশু পাখি, সেই সবুজের সমারোহ কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই আমরা যদি সত্যি সত্যি বাঁচতে চাই, সেই জন্য আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে। কারণ আমরা কিন্তু কেউই প্রকৃতির ঊর্ধ্বে নই। প্রকৃতি যতদিন চাইছে ততদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে। যখন প্রকৃতি চাইবে না তখন কিন্তু আমরা চাইলেও আর কেউ বাঁচতে পারবো না। তাই এই প্রকৃতি যতদিন আমাদেরকে হাতে সময় দিয়ে রেখেছে বেঁচে থাকার, ততদিন আমাদের উচিত কিন্তু এই প্রকৃতিকে সুন্দর করে বাঁচিয়ে রাখার, অর্থাৎ প্রকৃতিকে প্রকৃতির মতো করে রাখার। যাই হোক, আর বেশি জ্ঞান দেবো না। যারা সত্যি সত্যি বোঝার তারা অবশ্যই বুঝে যাবে, আর যারা কোনোদিনই বোঝার নয় তারা কোনোদিনই বুঝবে না। তারা যেরমভাবে প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছে এখনো পর্যন্ত, তারা তাই করতে থাকবে। যাই হোক, বোধহয় খুব বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আর সিরিয়াস কথা বাড়াবো না। এবার তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ বিকেলের গল্প। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি আর আমার এভরিটাইম কম্প্যানিয়ন দুজনে হলাম খুব হুজুগে। যখন তখন যা প্ল্যান মাথায় আসে জাস্ট সেটাকে এক্সিকিউট করা আমাদের কাজ। ঠিক সেরকমই একটা হুজুগে প্ল্যানিং রঙিন দিন, একটা রঙিন বিকেল কাটাবো বলে আমরা দুজনে চলে এসেছিলাম প্রিন্সেপ ঘাটে। এমনিতে তো দুজনে সময় কাটানোর জন্য এরকম শান্ত নিরিবিলি সবুজ পরিবেশ আমাদের দুজনেরই খুব পছন্দ, আর আমরা এই রকম জায়গায় বেশিরভাগ বেছে নিই সবসময় ঘুরতে যাওয়ার জন্য। তবে আমাদের এই বিকেলটার প্ল্যানটা ছিল একটু ডিফারেন্ট। সেটা হলো আমরা আগে প্রিন্সেপ ঘাটে যখন এসেছি, এটা তো আমাদের 3য় বারের জন্য ছিল প্রিন্সেপ ঘাটে। এর আগে যে 2বার প্রিন্সেপ ঘাটে এসেছি তখন কিন্তু খুব ইচ্ছে হতো এই যে শাড়ি দিয়ে নৌকোগুলো দাঁড়িয়ে থাকে না বাবুঘাটে, সেগুলোতে চড়ার। কিন্তু হাতে অত পয়সা না থাকার জন্য আমরা তখন চড়তে পারিনি। তো অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলাম যে একদিন ঠিক এখানে আসবো আর এসে নৌকো চড়বো। যে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুটাকে এতদিন ধরে দূর থেকে দেখে এসেছি, নৌকো করে তার নিচ দিয়ে যাব আমরা দুজনে। আর ঠিক সেই প্ল্যানিংটা করার পরেই কিন্তু 14ই জুন 2024 বিকেলটা আমাদের কাছে এতটা সুন্দর হয়ে গেল। এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের প্রথমবার দুজনেরই নৌকোয় ওঠার অভিজ্ঞতাটা। এতদিন তো নৌকো দূর থেকে দেখে এসেছিলাম, দূর থেকে দেখে মনে হতো খুব সহজে উঠে যেতে পারবো, কি আর আছে। এবার নৌকোর সামনে গিয়ে সামনে থেকে নৌকোটাকে এতটাই বড় মনে হচ্ছিল যে ভয় পাচ্ছিলাম কি করে উঠবো। আমি তো ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছি, ভাই তুই আমার হাতটা ধর, না হলে আমি উঠতেই পারবো না। সেই আমাকে জাপটে ধরে ও নৌকোতে তুললো, ছেড়ে দিল আমাদের নৌকো।
আমার আসলে হাইটটা যেহেতু একটু শর্ট, সেই জন্য আমার অসুবিধা হচ্ছিল নৌকোতে উঠতে। তবে ওর খুব একটা অসুবিধা হয়নি, কারণ ও আমার থেকে তো একটু লম্বা, সেই জন্য ও বিনা ভয়তেই ভালো করেই নৌকোতে উঠে পড়তে পেরেছিল। তো এভাবেই আমরা দুজনে খানিকটা ভয়, খানিকটা এক্সাইটমেন্ট আর খানিকটা চিন্তা, যাই বলো না কেন, প্রথমবার নৌকোতে উঠছি, একটু তো হয়। তারপরে নৌকোটা এরকম এরকম করে দুলছিল আস্তে আস্তে। তো সব রকম মিলিয়ে মিশিয়ে না একটা অদ্ভুত ধরনের ফিলিংস হচ্ছিল আমাদের। এবার তোমাদেরকে বলি ওখানে নৌকো চড়তে কত কত টাকা লাগে। আমরা গেছিলাম বিকেল ওই 4টে থেকে পৌনে 5টার দিকে। নৌকো চড়তে মেনলি লাগে 30 মিনিটের জন্য 400 টাকা। নৌকোয় 5 জন মোট উঠতে পারবে, সেটা হলো 4 জন অ্যাডাল্ট আর 1 জন চাইল্ড থাকবে, এটা মেন নিয়ম। ওই 5 জনকে নিয়ে নৌকো ছাড়বে, আধ ঘন্টায় 400 টাকা। আর 1 ঘন্টা যদি তোমরা থাকো তাহলে 800 টাকা লাগবে। আর আমরা যেহেতু বিকেলের দিকে গেছিলাম, ওরা আমাদেরকে বলল যে বিকেলের এই টাইমটাতে 100 টাকা কম নেয়, অর্থাৎ আমরা 800 টাকার বদলে 700 টাকায় নৌকোতে চড়তে পেরেছিলাম 1 ঘন্টার জন্য। আর ওরা আমাদেরকে বলল যে বিকেলের পরে কিন্তু, যখন সন্ধে হয়ে যায় সূর্যাস্তের পরে, ওরা কিন্তু আর কোনো দাম কমায় না। তখন তোমাদের কিন্তু 1 ঘন্টার জন্য পুরো 800 টাকা আর 30 মিনিটের জন্য 400 টাকা, এই অ্যামাউন্টটা দিয়েই কিন্তু নৌকোয় তোমাদের চড়তে হবে। তোমাদের সেফটি পারপাসে সব সময় কিন্তু নৌকোয় ওঠার আগে ওরা তোমাদেরকে লাইফ জ্যাকেট প্রোভাইড করবে। আর যদি ধরো কখনো, এটা হয় না বাট বাই চান্স আমি বলে দিচ্ছি ফর সেফটি পারপাস, যদি দেখো যে ওরা তোমাদেরকে লাইফ জ্যাকেট প্রোভাইড করছে না বা লাইফ জ্যাকেট পরে নেওয়ার কথা বলছে না, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই নিয়ে ওদের সাথে কথা বলবে। আর লাইফ জ্যাকেট না হলে কিন্তু নৌকোয় উঠবে না। এই সমস্যাটা তোমাদের কোনোদিনই অ্যারাইজ করবে না আসলে, তাও আমি বলে দিচ্ছি। আর ওরা এই বিষয়টা নিয়ে ভীষণ সতর্ক থাকে। আমরা নৌকোতে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ওনারা বলে দিয়েছিলেন যে লাইফ জ্যাকেটটা পরে নিতে। নৌকোতেই কিন্তু লাইফ জ্যাকেট রাখা থাকে। ইভেন সেদিনকে লাইফ জ্যাকেট পরে আমার গরম লাগছিল বলে আমি মাঝগঙ্গায় লাইফ জ্যাকেটটা একবার খুলে ফেলেছিলাম। তখন কিন্তু যিনি মাঝি কাকু ছিলেন তিনি আমাকে সতর্ক করে বলে দিয়েছিলেন যে লাইফ জ্যাকেটটা পরে নাও, না হলে কিন্তু পুলিশে ধরতে পারে, এখানে কিন্তু খুব কড়াকড়ি নিয়ম। ওখানকার মাঝি কাকুদের ব্যবহারও কিন্তু খুব ভালো, তোমাকে খুব সুন্দর করেই ওরা গাইড করে দেবেন। এবার আসি নৌকো চড়ে আমাদের দুজনের প্রথমবার কীরকম অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে নৌকোয় হয়তো খুব ভয় করবে, নৌকোটা যখন দোলে তখন ভয় করে, কিন্তু নৌকোয় ওঠার পর আমরা যত এগোতে থাকলাম, নৌকো তো দুলছিল নিজের মতো করে, নিজের ছন্দে চলছিল, তবে ভয় কিন্তু এক ফোঁটাও করেনি। সেটা বলতে পারো দুজন প্রিয় বন্ধু একসাথে ছিলাম বলে হয়তো ভয়টা আরও কম করেছে। অথবা যদি প্র্যাকটিক্যালি ধরো, তখনও কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গাই আসলে নেই। ভয় তো আমরা এক ফোঁটাও পাইনি, উল্টে আমরা ওই 1 ঘন্টা মুহূর্তটা খুব এনজয় করেছি দুজন দুজনের সাথে। আর অবশ্যই দুজন এই অসাধারণ প্রকৃতির সাথে, চারিদিকে গাছপালায় ঘেরা, আর সাথে গঙ্গার ওপরে নৌকোতে বসে সূর্যাস্ত দেখা। আহা, সে কি অপরূপ দৃশ্য। সাথে নিজেরা নিজেদের মতো করে ফটোগ্রাফি করা, ভিডিওগ্রাফি করা, সব কিছু করেছি। ইভেন নৌকোর ওই সামনের যে ছুচলো জায়গাটা থাকে, ওখানে শুয়ে শুয়ে আমরা পুরো এনজয় করতে করতে গেছি। দারুণ লাগছিল কিন্তু দেখতে, সত্যি সত্যি। আসলে ভয়েস ওভারে তো শেয়ার করছি তোমাদের সাথে ঠিকই, কিন্তু নিজেদের ভেতরে কি অনুভূতি হয়েছে সেটা তো আর পুরোটা বলে বা লিখে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়, যতক্ষণ না তোমরা এই মুহূর্তটা গিয়ে নিজে থেকে উপভোগ করছো। তাই আমি বলবো যে যদি অবশ্যই তোমাদের বাজেট পারমিট করে, তাহলে তোমরা নিজেদের ফ্যামিলি, ফ্রেন্ডস আর প্রিয় মানুষের সাথে গিয়ে কিন্তু এই মুহূর্তটাকে এনজয় করে আসতেই পারো। প্রিন্সেপ ঘাট তো অনেক বড় জায়গা নিয়ে তৈরি, ওই জন্য প্রিন্সেপ ঘাটেরও অনেকগুলো ঘাট আছে পরপর। তো একটা ঘাটে অনেকগুলো ছেলে স্নান করছিল, তো সেই সময় আমাদের মাঝি কাকু একটা গল্প বলল, জানো, বলছে ওই ঘাটে যে ছেলেগুলো স্নান করে, ছেলেগুলো এতটাই ভালো সাঁতার জানে আর এতটাই দুষ্টু, ওরা কি করে ওই ঘাট থেকে সাঁতার কাটতে কাটতে দ্বিতীয় হুগলি সেতু ছাড়িয়ে হাওড়া ব্রিজের নিচ পর্যন্ত চলে যায় মাঝে মাঝে। আর এই সব ঘটনায় সব থেকে সমস্যায় পড়তে হয় এই মাঝি কাকুদেরই, কারণ যখন ওদের খুঁজে পাওয়া যায় না, তখন ওদের ফ্যামিলি আসে, পুলিশ আসে, এসে বলে চলো এবার আমরা খুঁজতে বেরোবো ওদেরকে, তখন আবার নতুন করে ঝামেলায় জড়িয়ে পড়তে হয়।
আরও একটা খুব খারাপ লাগার ঘটনা শুনলাম, সেটা হলো আমরা তখন দ্বিতীয় হুগলি সেতুর ঠিক নিচ দিয়ে যাচ্ছি বা ক্রস করে গেছি, তখন মাঝি কাকু আমাদের গল্প বলছে যে মাসে প্রায় 3-4টে করে আত্মহত্যা হয় এই দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। মানে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেয় অনেকে, আর অনেকেরই দেহ খুঁজে পাওয়া যায় না। এমনকি কদিন আগেও নাকি এই রকম ঘটনা ঘটেছে, এখনও দেহ খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটা শুনে এতটা খারাপ লাগলো সেটা বলার মতো নয়। আর মাঝি কাকু বলছে দ্বিতীয় হুগলি সেতু এতটাই উঁচু, ওখান থেকে যদি কোনো বাধাহীনভাবে কেউ নিচে পড়ে তাহলে কিন্তু জলে পড়ে জলের চাপে ফুসফুসও ফেটে যেতে পারে। আর তাহলে তো সেই মানুষটার বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই। ভাবতে পারছো ঠিক কতটা ভয়ঙ্কর আর কতটা নৃশংস ঘটনা এটা। মানুষ কেন যে ছোটোখাটো ঝামেলার জন্য বা তার লাইফে যাই ঘটুক না কেন সেটার মোকাবিলা না করে এরকম করে নিজের প্রাণটাকে বিসর্জন দিয়ে দেয় না, সত্যি খুব দুঃখজনক ব্যাপার এটা। আবার তাদেরও যখন দেহ খুঁজে পাওয়া যায় না তখন আবার ঝামেলায় পড়তে হয় এই মাঝি কাকুদেরই। আমাদের মাঝি কাকু বললেন যে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে কিন্তু প্রচুর পুলিশি নজর থাকে, কিন্তু পুলিশ আর কতজনকে আটকাবে? বাইক দাঁড় করাচ্ছে আর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিচ্ছে, পুলিশেরই বা এতে কী করার আছে বলো তো? দ্বিতীয় হুগলি সেতুর নিচ দিয়ে যেতে যেতে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো জানতে পেরে না ঠিক সেই সময় যে কী অনুভূতি হচ্ছিল, ভিতর ভিতর ভয়ও করছিল, আবার কীরকম যেন একটা খুব খারাপ লাগা কাজ করছিল, বলে বোঝাতে পারবো না। সত্যি সত্যি মানুষের নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার আগে না বহুবার ভাবনা চিন্তা করা উচিত। নিজের ফ্যামিলির কথা ভাবা উচিত, নিজের বন্ধু বান্ধবদের কথা ভাবা উচিত, প্রিয়জনদের কথা ভাবা উচিত। হ্যাঁ, যাকে ছাড়ো, ভালো মুহূর্ত আর খারাপ কথা বলে নষ্ট করব না। আমরা নৌকোয় চড়ে 1 ঘন্টা প্রচণ্ড আনন্দ করে আবার চলে এলাম নিজেদের জায়গায়, নিজেদের চেনা জায়গায়। সেখানে এসে আমরা দেখলাম যে স্টেশন দিয়েই একটা ট্রেন পাস করছে। আমরা ভাবছি যে আমাদের শেষ হয়ে গেল আজকের ঘোরাটা, আবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে ঠিক এরকমই একটা ট্রেনে করে। একজন অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামানুসারে এবং তার স্মৃতিতে তৈরি হয়েছিল এই প্রিন্সেপ ঘাট, এবং এই প্রিন্সেপ ঘাটের জেমস প্রিন্সেপ মনুমেন্ট, আর সালটা ছিল 1941 সাল। এই জায়গাগুলো এত সুন্দর সাজানো গোছানো সবুজে ঢাকা, এই জায়গাগুলো এলে মনটা যেরকম ভালো হয়ে যায় তেমনই ভারাক্রান্ত হয়ে যায় এই কথা ভেবে যে এই এত সুন্দর এত মায়াময় পরিবেশকে মানুষ ঠিক কীভাবে নষ্ট করতে পারে নিজের হাতে, কেন করছে এগুলো। যাই হোক, আমরা এসে নৌকোয় চড়তে চড়তে সূর্যাস্ত দেখতে দেখতে সন্ধে হয়ে গিয়ে চাঁদ মামা কিন্তু তখন দেখা দিয়ে দিয়েছেন আমাদেরকে, আর আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তোমাদেরকে বলে রাখি, যাওয়ার সময় আমরা গিয়েছিলাম নৈহাটি বালিগঞ্জ লোকাল, যেটা প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে যায়, আর সেইটায় আমরা এসেছি একটাই কারণে, যে আসার সময় যে দৃশ্যগুলো দেখা যায়, এই হাওড়া ব্রিজ, তারপর বাগবাজার মায়ের ঘাট, তারপর এই যে ট্রেনটা গঙ্গার পাশ দিয়ে আসে, সেই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে না, ওই দৃশ্যটা ছেড়ে আর ইচ্ছেই করে না শিয়ালদা স্টেশনে নেমে বাসে করে বাবুঘাটে আসতে। কলকাতায় এলে ওই যে পুদিনা পাতা দিয়ে টক জল যেটা মাখে আর সেটা দিয়ে ফুচকা খাওয়ার যে আনন্দটা, সেটা বাদ দিয়ে কিন্তু কলকাতার কোনো বিকেল শেষ করতে ইচ্ছে করে না। আর যেখানে স্পেশালি এই পুদিনা পাতা দিয়ে মাখা টক জলটা পাওয়া যায়, আহা অসাধারণ স্বাদ। সেদিনের বিকেলটা আমাদের দুজনকেই না একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে নিয়েছিল, যেটা বলতেই হয়। আর এই ভিডিওটা এডিট করার সময় সেই দিনের কথাটা আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে, সেই বিকেলটার কথা, আর আবার নস্টালজিক লাগছে। ঠিক সেদিন যেরকম অনুভূতি হচ্ছিল ঠিক সেরকম। তখন বাজে সন্ধে 6:29, টাইমটাকে ধরে রেখেছি। আমরা অপেক্ষা করছি আবার প্রিন্সেপ ঘাট স্টেশনে দাঁড়িয়ে আমাদের বাড়ি ফেরার ট্রেনের জন্য। আমরা সেদিনকে বাড়ি ফিরেছিলাম মাঝেরহাট রানাঘাট লোকালে, সেটাও কিন্তু প্রিন্সেপ ঘাটের ওপর দিয়েই যায়। আর আমাদের যেহেতু নৈহাটিতে বাড়ি দুজনেরই, সেই জন্য আমাদের খুব সুবিধা। যারা কোনো দিন ট্রেনে করে প্রিন্সেপ ঘাটে যাওনি, বিশেষ করে যারা এই নৈহাটি দমদম লাইনে থাকো, তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব যে তোমরা ট্রেনে করে প্রিন্সেপ ঘাটে আসো, এই দৃশ্যগুলোকে উপভোগ করতে করতে প্রিন্সেপ ঘাটে এসো, অসাধারণ লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদেরকে। আর সেদিনকে বিকেলের আকাশটা, আহা হা হা, ফেরার সময় শুধু দেখছি আর ভাবছি প্রকৃতি কি অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে আমাদেরকে আহ্বান জানায়। ঠিক
ঠিক দেখো, এই যে তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি এখানে, এই যে আকাশটা, এটা কিন্তু এক ফোঁটাও এডিট করা নয়। আমি ইচ্ছে করেই এই জায়গাটা এডিট করিনি, কারণ প্রকৃতির এই রঙের কাছে আমার এডিটিংটা আসলে কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। আর এই যে ট্রেন যখন রাস্তার পাশ দিয়ে যায়, তখন ট্রেনে করে যেতে যেতে রাতের এই কলকাতা দেখার যে আনন্দ, যে অনুভূতি, সেটাও কিন্তু এই ট্রেনে করে না গেলে, মানে রাস্তার পাশ দিয়ে ট্রেনে করে যাওয়া, সেটা আমাদের কাছে একটা যেন আলাদাই ইমোশান লাগে। আমি তোমাদের কথা জানি না, তবে আমাদের দুজনের কাছে তো লাগে, আর ভীষণ সুন্দর লাগে সত্যি সত্যি আমাদের। ওই জন্য এই মুহূর্তটাকেও আমরা দুজনে ধরে রেখেছি সেদিন ক্যামেরাতে। সেদিনকে ফেরার সময় ট্রেনটায় খুব ভিড় ছিল, কিন্তু আমরা একটা কর্নারও কিন্তু ছাড়িনি আনন্দ করার জন্য। ফেরার সময় না আমাদের মনটা খুব হরলিক্স করছিল, ওই জন্য খুব মন কেমন করছিল। ওই জন্য ফেরার সময় আমরা একবার আমাদের ছোট্ট মিষ্টি হরলিক্সকে দেখে তারপরে বাড়ি ফিরেছি। এখানে ওর কিছু ঘটনা তোমাদের সাথে জাস্ট শেয়ার করে দিলাম। দেখো না, আমি একজনকে তো আমার এভরি টাইম কম্প্যানিয়ন বলি বটে, কিন্তু সে কিন্তু শুধু আমার নয়, সে কিন্তু হরলিক্সেরও একজন বেস্ট কম্প্যানিয়ন। কেমন পেছন পেছন হাঁটা লাগিয়েছে দেখেই। সেদিনের সুন্দর বিকেলটা তোমাদের সাথে এভাবে শেয়ার করে কিন্তু ভীষণ ভালো লাগলো আমাদের। আর আজকের এই এডিটিংটা করে আমি নিজে কিন্তু খুব বেশি স্যাটিসফাইড হয়েছি। তোমাদের সাথে সেদিনকের কিছু স্পেশাল মোমেন্ট আমি শেয়ার করে দিলাম এখানে। কিছু সুন্দর ছবি যেগুলো তুলেছে আমার এভরি টাইম কম্প্যানিয়ন, আর এডিট করেছি আমি সবসময় ভিডিও করার দায়িত্ব নিই, আর ওকে দিই ছবি তোলার দায়িত্ব, কারণ ওর ছবি তোলার হাত খুব সুন্দর। এডিটগুলো আমিই করে দিই। তো এই ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে তোমরা একেবারে ভুলো না। আর যদি আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম সেগুলো বাদেও তোমাদের আরও কিছু ইনফরমেশান জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখতে একবারও ভেবো না, চটপট করে লিখে ফেলো। আমি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পারবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর প্রতিবার যেটা বলি, আমাদের এই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এডিটিং, আমাদের দুজনেরই এফর্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। আর তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি এই চ্যানেলটাকে তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস বা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করে নিতে বলতে অবশ্যই ভুলো না। আজকের এই সুন্দর দিনের ভ্লগটা বা সুন্দর বিকেলের ভ্লগটা বলতে পারো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে অন্য কোনো দিন। লাভ ইউ অল, বাই ফর টুডে।